হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইনফিক্স লার্নিং। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর টেস্ট এক্সামিনেশন এবং 2025 সালের এইচএস এক্সামিনেশনের জন্য জিওগ্রাফি সাবজেক্টের কিছু সাজেস্টিভ প্রশ্নাবলী সম্পর্কে। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো আরো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো তোমরা জানো যে তোমাদের জিওগ্রাফি সাবজেক্টে লিখিত পরীক্ষা হতে চলেছে 70 নাম্বারের। তো সেই লিখিত পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন থাকবে 21টি 1 নাম্বার করে 21 নাম্বার, এসএকিউ প্রশ্ন থাকবে 14টি 1 নাম্বার করে 14 নাম্বার এবং লং কোশ্চেন থাকবে 5টি 7 নাম্বার করে 35 নাম্বারের পরীক্ষা। অর্থাৎ টোটাল 70 নাম্বারের লিখিত পরীক্ষা আর 30 নাম্বারের প্র্যাকটিক্যাল পরীক্ষা। এইচএস এর যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে সেটা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে হতে চলেছে। তো তারপরে লিখিত পরীক্ষা তোমাদের হবে, ঠিক আছে, ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ। তো দেখো তোমাদের যে সাজেশন গুলো দেওয়া হয়েছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এগুলোর মধ্যেই পরীক্ষাতে চলে আসার চান্স রয়েছে। তো দেখো তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আমি চেষ্টা করেছি এই ভিডিওতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দেওয়ার, যেগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন যেটি রয়েছে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। এছাড়া টম্বল কাকে বলে। পরের প্রশ্ন, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য চিত্র সহ আলোচনা করো। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পর্যায়ন কাকে বলে, প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্তাবলী আলোচনা করো। অ্যাকুইফার কাকে বলে, রিয়া ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, চিত্র সহকারে গিজারের উৎপত্তি ব্যাখ্যা করো। আর্টেজীয় কূপের গঠনের শর্তগুলি লেখো এবং আর্টেজীয় কূপ কিভাবে সৃষ্টি হয় তা চিত্র সহকারে আলোচনা করো। পরের প্রশ্ন, কাস্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের প্রয়োজনীয় শর্তগুলি আলোচনা করো। নগ্নি ভবন কি, অন্ধ উপত্যকা এবং শুষ্ক উপত্যকা সংজ্ঞা দাও। অথবা চিত্র সহ চুনাপাথর গঠিত অঞ্চলে অন্ধ উপত্যকা বা এবং শুষ্ক উপত্যকা কিভাবে গঠিত হয়। এর সাথে কি রয়েছে, আরোহণ ও অবরোহণ পদ্ধতির পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, কাস্ট অঞ্চল প্রায়শই অনুর্বর হয় কেন। অ্যাকুইফিউজ কাকে বলে, উৎসন্দ জল কাকে বলে, ম্যাগম্যাটিক জল কাকে বলে, ফ্রিয়েটিক স্তর কাকে বলে। পরের প্রশ্ন, ভৌম জলের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। মানব জীবনে ভৌম জলের গুরুত্ব লেখো। দেখো এইগুলোর মধ্যে মোটামুটি প্রথম যে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে এই 2025 সালের এইচএস এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রথম 3টি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে করে রাখবে। দেখো পরের প্রশ্ন, দেখো প্রথম অধ্যায়ের জন্য কিছু পার্থক্য দেওয়া হয়েছে যেগুলো 2 নাম্বারের জন্য আসতে পারে, ঠিক আছে। প্রথম অধ্যায়ের পার্থক্যগুলো বেশি নাম্বারের করার দরকার নেই, এখান থেকে 2 নাম্বারের পার্থক্য আসতে পারে। প্রথমে দেখো মুক্ত ও আবদ্ধ অ্যাকুইফারের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। গ্রাইক্স ও সিঙ্কহোলের পার্থক্য লেখো। সিঙ্কহোল ও সোয়ালো হোলের পার্থক্য লেখো। গঠনকারী ও বিনাশকারী তরঙ্গের পার্থক্য লেখো। সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির পার্থক্য লেখো। স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের পার্থক্য লেখো। সোয়াজ ও ব্যাকওয়াসের মধ্যে পার্থক্য লেখো এবং তার লাস্ট আছে স্ট্যাক ও স্ট্যাম্পের মধ্যে পার্থক্য লেখো। পরের অধ্যায় দেখো ক্ষয়চক্রের যে চ্যাপ্টারটা রয়েছে। তো ক্ষয়চক্রে দেখো স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কি বোঝো এবং ভূমিরূপের বা ভূমির পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালে এইচএস পরীক্ষার জন্য এটা কিন্তু। পরের প্রশ্ন, স্থিতিশীল পুনর্যৌবন লাভ কিভাবে ঘটে থাকে। নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত কি, আর ডেভিসের স্ট্রাকচার প্রসেস এবং স্টেজ বলতে কি বোঝো। পরের প্রশ্ন, এলসি কিং এর থিওরিটা কোনো বছরেই আসেনি কিন্তু এই বছরের জন্য একটু করে রাখবে এলসি কিং এর থিওরি। এই চ্যাপ্টারের পার্থক্য কি কি রয়েছে দেখো। পেনিপ্লেন ও পেডিপ্লেনের মধ্যে পার্থক্য লেখো। মোনাডনক ও ইনসেলভাজের মধ্যে পার্থক্য লেখো। স্বাভাবিক ও মরু ক্ষয়চক্র বা শুষ্ক ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। আর কি রয়েছে, পেডিমেন্ট ও বাজারের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী অধ্যায় দেখো জলনির্গম প্রণালী। নদী নকশা গঠনের প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি কি। জলনির্গম প্রণালীর সাথে তার নিচস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণ সহ লেখো। অধ্যারব নদী কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই 1 নাম্বারটা। তারপরে দেখো চিত্র সহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। পরের প্রশ্ন, কোন 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 ধরনের ভূমিরূপের উপর কেন্দ্র বিমুখ সমান্তরাল জলনির্গম প্রণালী গড়ে ওঠে। জাবড়িরূপী জলনির্গম প্রণালীর নদী নকশার গঠনের
নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। অর্থাৎ তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা নদী নকশা বা জলনির্গম প্রণালী কোন ধরনের ভূমিরূপের উপর গড়ে ওঠে সেটা দেখে যাও। এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে এখান থেকে। পরবর্তী চ্যাপ্টার মৃত্তিকা। মৃত্তিকার প্রথম প্রশ্ন দেখো, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর প্রভাব আলোচনা করো। অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো এবং ইলুভিয়েশন কাকে বলে। পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। এলুভিয়েশন কি? মৃত্তিকার পরিলেখ কাকে বলে। পরের প্রশ্ন, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের বৈশিষ্ট্য, এর সাথে পার্থক্যটাও একটু দেখে রাখবে। এডিডিসল মাটির প্রধান বৈশিষ্ট্য, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝায়। পরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে সক্রিয় উপাদানগুলি আলোচনা করো। পর্জলাইজেশন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। মৃত্তিকার ক্যাটেনা কাকে বলে। এই পর্জলাইজেশনের সাথে আরেকটা ল্যাটেরাইজেশন যে প্রক্রিয়াটা, ওটাও একটু দেখে রাখবে। ডুরিক ক্রাস্ট কিভাবে গঠিত হয়, ল্যাটেরাইজেশন কাকে বলে, যেটা বললাম একটু আগে। আঞ্চলিক মৃত্তিকা, অনাঞ্চলিক মৃত্তিকা, আন্তঃ আঞ্চলিক মৃত্তিকা কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। এর সাথে কিন্তু পেডোক্যাল এবং পেডাল ফার মৃত্তিকার পার্থক্য, পরিণত অপরিণত মৃত্তিকার পার্থক্য, এগুলো কিন্তু 2 মার্কসের জন্য অ্যাটলিস্ট 2টো পয়েন্ট হলেও কিন্তু দেখে রাখবে যে প্রশ্নগুলো বললাম। মৃত্তিকা ক্ষয়ের কারণ লেখো। ফালি চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করা যায় লেখো। এরপর দেখো পার্থক্যে বলাই রয়েছে, দেখো পরিণত ও অপরিণত মাটির পার্থক্য, পেডাল ফার ও পেডোক্যাল মাটির মধ্যে পার্থক্য লেখো। মাটির স্তর ও মাটির পরিলেখার মধ্যে পার্থক্য লেখো। পরের বায়ুমণ্ডল চ্যাপ্টার দেখো, ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য কি। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। জেট বায়ু প্রবাহের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উপযুক্ত চিত্র সহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র ব্যাখ্যা করো। জঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। পরিবেশের সঙ্গে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা করো। জেট বায়ু বলতে কি বোঝো। এল নিনোর উৎপত্তির কারণ দেখাও। গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো। ওজোন স্তর অবক্ষয়ের ফলাফল আলোচনা করো। উষ্ণ এবং শীতল সীমান্তের পার্থক্য লেখো। লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদের পার্থক্য লেখো। হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এবার আরেকটা কোশ্চেন জাস্ট এমনি দেখে রাখবে, ট্রাই সেলুলার মডেল অর্থাৎ ত্রিকোষীয় মতবাদ যেটা রয়েছে, এইটা একটু দেখে রাখবে। জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বলতে কি বোঝো। জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। রেড ডেটা বুক ও গ্রিন ডেটা বুক কি। ক্রান্তীয় অঞ্চল জীব বৈচিত্র্য সমৃদ্ধ কেন। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে। জীব বৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। পার্থক্যের মধ্যে দেখো, ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য করবে, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য করবে। পরের চ্যাপ্টার দেখো, মানুষ ও পরিবেশ মিথস্ক্রিয়া। প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের পার্থক্য লেখো। দুর্যোগের সংজ্ঞা দাও। বিপর্যয় বলতে কি বোঝো। পরের প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন। এরপর সুনামি কি, মেঘ ভাঙা বৃষ্টি কি, হরপা বান কি, হিমানি সম্প্রপাত কি, পিএমআর কি। পরের প্রশ্ন, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কিভাবে ভূমিকম্প প্রভাব প্রশমিত করা যায়। সুনামি প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া উচিত। কিভাবে খরা মোকাবিলা করা যায়, কিভাবে বন্যা মোকাবিলা করা যায়, এইগুলো একটু দেখে রাখার চেষ্টা করবে। পরে দেখো এবার কৃষিকাজ। কৃষিকাজে রয়েছে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি। নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন। ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি। ভারতে ডাল চাষের সমস্যাগুলি কি কি। শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন। পরের প্রশ্ন, শুষ্ক কৃষি কাকে বলে। মিশরে উন্নত মানের কার্পাস উৎপন্ন হওয়ার কারণ কি। গুজরাটে শ্বেত বিপ্লব সূচনার কারণ লেখো। পরের প্রশ্ন, আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের সুফল ও কুফলগুলি লেখো। ভারতে নীল বিপ্লব বলতে কি বোঝো। ভারতে নীল বিপ্লবের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন, ধান ও গম উৎপাদনের অনুকূল জলবায়ু এবং মৃত্তিকার মধ্যে তুলনামূলক আলোচনা করো। শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন। পরের প্রশ্ন, ভারতীয় শ্বেত বিপ্লবের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। স্থানীয় পরিবেশের উপর স্থানান্তর কৃষির প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক ও বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। আর্দ্র ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য আলোচনা করো। এবার দেখো শিল্প।
শিল্পের মধ্যে রয়েছে কানাডা কাগজ শিল্পে উন্নত কেন, আইসো ডাপেন কি, ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠা সমস্যাগুলি লেখো। পরের প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস বয়ন শিল্পের বন্টন আলোচনা করো। বন্টন মানে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। এরপর ভারতের রেডিমেড পোশাক শিল্প বা তৈরি পোশাক শিল্প সম্পর্কে আলোচনা করো। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন। পরের প্রশ্ন, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। অথবা ভারতের পূর্ব মধ্য অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। এর সাথে রয়েছে ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন। পরের প্রশ্ন, কার্পাস বয়ন শিল্পকে শেকড় আলগা শিল্প বলা হয় কেন। পেট্রোরসায়ন শিল্প বলতে কি বোঝায়, দ্রব্য সূচক কি, কাগজ শিল্পের কাঁচামালগুলি কি কি। পরের প্রশ্ন, রুশ শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ লেখো। মালয়েশিয়া রবার শিল্পে উন্নত কেন। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প উন্নতির কারণ লেখো। পরের প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প 2025 সালের জন্য। পরের প্রশ্ন দেখো, ওয়েবারে শিল্প স্থানিকতা ন্যূনতম ব্যয় তত্ত্বটি আলোচনা করো। আর দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং শিল্প কি বা এর সাথে এর হচ্ছে শ্রেণী বিভাগ যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করো। পরের অধ্যায় দেখো, তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরের কার্যাবলী, কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহ ও জিপিএস এর প্রভাব আলোচনা করো। সোনালী চতুর্ভুজ কি। পরের প্রশ্ন, ইন্টারনেটের গুরুত্ব লেখো। অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য আলোচনা করো। কোন দেশের অর্থনীতির উপর পর্যটন শিল্পের প্রভাব আলোচনা করো। এবার দেখো জনসংখ্যা ও জনবসতি। প্রথম দেখো প্রশ্ন, জনবন্টনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। কার্যাবলী অনুসারে পৌরবসতি শ্রেণীবিভাগ করো এবং উদাহরণ দাও। রৈখিক জনবসতি কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন দেখো, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ লেখো। ভারতের আদমশুমারি অনুযায়ী মহানগরের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, কাম্য জনসংখ্যা সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। কি ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি এবং রৈখিক জনবসতি গড়ে ওঠে। তারপরে বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব আলোচনা করো। এরপরে দেখো, পৃথিবীর অথবা ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের প্রাকৃতিক যে কারণগুলো রয়েছে সেইগুলো আলোচনা করতে হবে। জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, জনাকীর্ণতা, অতি জনাকীর্ণতা এবং জনস্বল্পতা সংজ্ঞা দাও। ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। উন্নয়নশীল দেশের বয়স লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ বসতি শ্রেণীবিভাগ করো এবং নগর ও মহানগরের পার্থক্য লেখো। লাস্ট অধ্যায় দেখো, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি। বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন। ছত্তিশগড় অঞ্চলে শিল্প সমাবেশের ওপর টিকা লেখো বা বিবরণ দাও। কলকাতা সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব লেখো। পরিকল্পনা অঞ্চল এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝো। পরের প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখো। অঞ্চলের সংজ্ঞা দাও। ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম আলোচনা করো। তো এই গেল তোমাদের হচ্ছে যে টোটাল জিওগ্রাফির সাজেশন এইচএস এর জন্য। তো তোমরা যারা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।